বিতর্কের মুখে পদত্যাগপত্র জমা দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রিজেন্ট কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদের ইঙ্গিত দুদকের, প্রয়োজনীয় নথি সংগ্রহ। করোনা নেগেটিভ সনদ পেতে বিদেশগামীদের বিড়ম্বনা, পরীক্ষা করতে শুধুমাত্র সরকার নির্ধারিত 16টি প্রতিষ্ঠানে যাত্রা বাতিল করতে বাধ্য হচ্ছেন অনেকে। বন্যায় বিপর্যস্ত দেশ, পদ্মার প্রবল স্রোতে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। কক্সবাজারে প্রস্তুত বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র, কাল উদ্বোধন। এবং দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, আগামী 1 আগস্ট ঈদুল আজহা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী বউ। বিতর্কের মুখে অবশেষে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। করোনাকালের শুরু থেকেই নানা কারণে বিতর্কের মুখে ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক। অবশেষে গুঞ্জন মাথায় নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন আবুল কালাম আজাদ। শুরুটা গত বছর ডেঙ্গু দিয়ে। হঠাৎ করেই 1 লাখ ছাড়িয়ে যায় দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা, অথচ স্বাস্থ্য খাতে নেওয়া পদক্ষেপ ছিল প্রশ্নবিদ্ধ। সে সময় মহাপরিচালকের ভূমিকা নিয়ে গুঞ্জন ওঠে বিভিন্ন মহলে। এরপর চলতি বছর করোনাকালই কাল হয়েছে তার। শুরুতেই প্রতিদিনের বুলেটিনে সব প্রস্তুতি সম্পন্ন বলে নানা মহলে সমালোচিত হয় অধিদপ্তর। 8 মার্চ যখন করোনা হানা দেয় বাংলাদেশে, সেই থেকে একে একে সামনে আসতে থাকে স্বাস্থ্য বিভাগের নানা অনিয়ম। অভিযোগ আছে শুরুতে কেবল আইইডিসিআর নিয়ন্ত্রণে রেখে করোনা টেস্ট করায় সংক্রমণের আসল চিত্র জানতে পারেনি বাংলাদেশ। হাসপাতালে হাসপাতালে অক্সিজেনের জন্য হাহাকার, করোনা রোগীদের অবহেলা, এসব অভিযোগ থেকে নিজেকে দূরে রাখতে পারেননি ডিজি। হঠাৎ করে রেকর্ড সংখ্যক চিকিৎসক আক্রান্ত, পিপিই আর মাস্কের মান নিয়ে প্রশ্ন ওঠে। সেখানেও সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এরপরেই করোনা টেস্ট নিয়ে জালিয়াতি ধরা পড়ে। সামনে আসে জেকেজি উপাখ্যান। সেখানেও অধ্যাপক আবুল কালাম আজাদের সম্পৃক্ততার অভিযোগ মেলে। এর কদিন বাদেই রিজেন্ট কেলেঙ্কারিতে কেঁচো খুঁড়তে যেন অজগর বেরিয়ে আসে। শাহেদের আমলনামায় বেশ কয়েকবার এসেছে মহাপরিচালকের নাম। এরই মধ্যে দুদক থেকে আসে অবাক করার মতো তথ্য। দফায় দফায় চিঠি দিয়েও ডিজির সাড়া পাননি তারা। অবশেষে একজন উপপরিচালকের নেতৃত্বে টিম এসে জবাব চায় তার কাছে। একদিন সময় নিয়ে চাহিদা মতো নথি জমা পড়ে দুদকে। ঠিক তার 24 ঘন্টা বাদে নিজের পদত্যাগপত্র মন্ত্রণালয়ে জমা দেন নানা কারণে বিতর্কিত এই মহাপরিচালক। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চুক্তিভিত্তিক নিয়োগে থাকায় মহাপরিচালক তার পদত্যাগপত্র জমা দেন জনপ্রশাসন মন্ত্রণালয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট কাণ্ডে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইয়ের নথিও সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের ইঙ্গিত দুদক সচিবের। কমিশনের বর্তমান ও সাবেক আইন বিভাগের কর্মকর্তারাও বলছেন, তদন্তের স্বার্থে যে কাউকে তলবে আইনি বাধা নেই। গত 21 মার্চ রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত একটি বৈঠক হয়। এর পরপরই স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের উপস্থিতিতে রিজেন্ট হাসপাতালের পক্ষে পরিচালক মোহাম্মদ শাহেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ সমঝোতা চুক্তি সই করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই সমঝোতা স্মারক সই করা হয়। পরদিন অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে কি বোঝানো হয়েছে তা জানতে চায় মন্ত্রণালয়। এরই মধ্যে চুক্তিপত্র কপি, রিজেন্ট হাসপাতালের নবায়ন কপি সহ বেশ কিছু নথি দুদকের হাতে। খতিয়ে দেখা হচ্ছে লাইসেন্সের নবায়ন নেই এমন প্রতিষ্ঠান কিভাবে কোভিড হাসপাতাল হিসেবে অনুমোদন পেল। অন্যদিকে ছবিতে স্পষ্ট চুক্তি স্বাক্ষরে কারা উপস্থিত ছিলেন। রিজেন্ট কাণ্ডে এবার মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের ইঙ্গিত দুদক সচিবের। আপনারা তো দেখেছেন অতীতে তাদের কাছে ডাকা হয়েছে, কি করা হয়েছে, ঠিক আছে। অনুসন্ধানকারী কর্মকর্তা যদি মনে করে কমিশনের সিদ্ধান্ত নিয়ে তারপরে জিজ্ঞাসাবাদ করতে পারে। কমিশন কিন্তু কাউকে এ ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন দেয় না। অনুসন্ধানকারী কর্মকর্তাই করে থাকে। কমিশনের কাছে কোনো পরামর্শ চায়, তদারকারী কর্মকর্তা তাদের সাথে পরামর্শ করে অনুসন্ধানকারী কর্মকর্তার কাজ করে থাকে। অনুসন্ধানকারী কর্মকর্তা বললাম তো, সেটি আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা সেটি তারা করবে এবং কতটুকু ইনভলভমেন্ট আছে
এর আগেও বিভিন্ন দুর্নীতির অনুসন্ধানের স্বার্থে দায়িত্বরত মন্ত্রী সচিবদের দুদকে তলবের দৃষ্টান্ত রয়েছে। দুর্নীতি দমন কমিশন 2004-এর 19 ও 20 ধারা অনুযায়ী যে কাউকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদে আইনি বাধা নেই বলছেন প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান আইনজীবীরা। বর্তমান এক্সিস্টিং প্রেসিডেন্ট যতদিন সিটিং প্রেসিডেন্ট তার বিরুদ্ধে কিছু করবার ক্ষেত্রে সংবিধানে বাধা আছে। এর বাইরে যত বড় সরকারি কর্মকর্তাই হন না কেন আর যত নিচের সরকারি কর্মকর্তাই হন না কেন, দুর্নীতি দমন কমিশন তথ্য উদ্ঘাটনের জন্য তাদের কাছ থেকে বক্তব্য নিতে পারে, গিয়ে নিতে পারে, ডেকে নিতে পারে। রিসেন্ট স্বাস্থ্য অধিদপ্তর এবং প্লাস স্বাস্থ্য মন্ত্রণালয় কেলেঙ্কারিতে দুর্নীতি দমন কমিশন যদি যে কাউকে যদি মনে করে আইন তাকে ক্ষমতা দিয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য, তিনি মন্ত্রী হোক, সচিব হোক, ডিজি হোক, দ্যাট ইজ ইমেটেরিয়াল। করোনা চিকিৎসার মতো স্পর্শকাতর দায়িত্ব নিয়ে নমুনা ফেলে দিয়ে মন গড়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত 6 জুলাই হাসপাতালটি সিলগালা করে দেয় র্যাব। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সরকার বিদেশগামীদের জন্য কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করলেও সব জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের প্রবাসীদের। শেষ মুহূর্তে টিকিট জোগাড় হলেও সময়মতো করোনা পরীক্ষা করতে না পারায় যাত্রা বাতিল হচ্ছে অনেকের। সারা দেশে মাত্র 16টি প্রতিষ্ঠান কোভিড টেস্টের জন্য নির্দিষ্ট করায় ঢাকার নমুনা পরীক্ষা কেন্দ্রের ওপর পড়ছে চাপ। সার্বিক প্রক্রিয়ায় অব্যবস্থাপনার অভিযোগ তুলে টেস্টের সুবিধা বাড়ানো ও ফি কমানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। করোনা পজিটিভ যাত্রীর বিদেশ যাওয়া ঠেকাতে 23 জুলাই থেকে সব বিদেশগামীর জন্য কোভিড সনদ বাধ্যতামূলক করেছে সরকার। বেসরকারি ল্যাবের সনদ নিয়ে প্রশ্ন ওঠায় করোনা পরীক্ষার জন্য 16টি সরকারি প্রতিষ্ঠানও নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু সরকারি নির্দেশনার আগে যারা এয়ারলাইন্সগুলোর দেওয়া তালিকাভুক্ত প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করেছেন তাদের পুনরায় পরীক্ষা করতে হচ্ছে। আর যারা শেষ মুহূর্তে টিকিট পেয়েছেন বিপদে পড়েছেন সেসব প্রবাসীরা। যারা আগে করে ফেলছে সেটা তো অ্যাকসেপ্টেবল হচ্ছে না, তাহলে আমাকে 2বার করতে হচ্ছে। ওখানে আমার 4000 টাকা নিছে। আমার ফ্লাইট হলো 6টার সময়, আর এরা 2টার থেকে 5টার ভিতরে রিপোর্ট দিব বলতেছে। তাহলে আমার রিপোর্টটা তো আরো আগে পাওয়ার দরকার, প্রতি জেলায় জেলায় হওয়া উচিত। এদিকে সব জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় ঢাকার ডিএনসিসি মার্কেটে বিদেশগামীদের জন্য স্থাপিত করোনা পরীক্ষা কেন্দ্রের উপর বাড়তি চাপ পড়ছে। এই অবস্থায় করোনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো ও ফি কমানোর দাবি প্রবাসীদের। সিরিয়াল থাকতো, সিরিয়াল ওয়াইজ আমাদের ডাকতে আমরা করতাম, কিন্তু সেই সব সিস্টেম আমরা এখানে পাই না। এখান থেকে ফর্ম নিতে হচ্ছে, এখান থেকে টোকন নিতে হচ্ছে, অন্য জায়গাতে টাকা পে করা হচ্ছে। অনেক মানুষ তো, আরো কিছু বুথ বাড়ালে মনে হয় সবার জন্য ভালো হতো। আমাদের জন্য বেশি হয়ে গেছে এই টাকাটা, অবশ্যই আরো কমানো উচিত ছিল। রংপুরে স্যাম্পল দিবে, 24 ঘন্টাকে রিপোর্ট পেয়ে ঢাকা এসে ফ্লাইট ধরা তার জন্য একটু ঝুঁকিপূর্ণ। দেখবেন সব ঢাকা দিয়ে চলে আসতেছে, এই জন্য পুরো দেশের লোডটা কিন্তু আমরা নিচ্ছি। প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বাড়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ভ্রমণের জন্য করোনা টেস্ট স্বাস্থ্যসেবার মধ্যে পড়ে না, এজন্য খরচ হিসেবে কেন্দ্রে 3500 টাকা নেওয়া হচ্ছে বলে জানান মুখপাত্র। যারা বিদেশে যাচ্ছে তাদের জন্য তো এটা সরকারি স্বাস্থ্যসেবার মধ্যে পড়ছে না, টেস্টের খরচ তো আছেই 3000-এর উপরে, সেই খরচটাই কিন্তু রাখা হচ্ছে। যাত্রার 72 ঘন্টার মধ্যে সরকার নির্ধারিত কেন্দ্রে নমুনা দিতে হবে বিদেশগামীদের। এরপর যাত্রার আগ পর্যন্ত আইসোলেশনে থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। অতিবৃষ্টি ও উজানের ঢলে কয়েকটি জেলায় নতুন এলাকা প্লাবিত হয়েছে, তবে বেশিরভাগ স্থানেই অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। নদীর পানি কমাও কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন রিপোর্ট। তীব্র স্রোতে লোকালয়ে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি বিচ্ছিন্ন হচ্ছে অভ্যন্তরীণ রুটের সড়ক যোগাযোগ। অতিবৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চলতি নদীর পানির তোড়ে বেড়িবাঁধ ভেঙে নতুন করে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় 2টা ওয়ার্ডের 20 থেকে 30,000 মানুষ পানিবন্দী। একে তো বন্যা, তার উপর টানা বৃষ্টি, এতে দুর্ভোগের মাত্রা বেড়েছে মানিকগঞ্জের 4টি উপজেলার 50,000 পানিবন্দী মানুষের। করোনায় বন্দি, তারপরে পানিবন্দি, উপরে বৃষ্টি, বেকায়দায় পড়ছি, গরু ছাগল নাস্তা উড়িছি। টাঙ্গাইলে এখনো ঢুকছে বানের পানি। নতুন নতুন গ্রামের পাশাপাশি রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় দুর্ভোগ চরমে স্থানীয়দের। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। ঘরে কোমর পানি, তাই মাচাং ঘরে ঠাঁই নিয়েছেন বানভাসীরা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও তিস্তার নদী পানি কমায় 10টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন।
কুড়িগ্রামে তিস্তা নদীর পানির তোড়ে বুড়িরহাট সলিডস পারে 50 মিটার ট্যাঙ্ক ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলেও মেরামত করতে পারেনি। এছাড়া মুন্সিগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হলেও অপরিবর্তিত রয়েছে রংপুর ও ফরিদপুরে। আবু নোমান, সময় সংবাদ। পদ্মায় প্রবল স্রোতে কাঁঠালবাড়ির শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে উভয় পারে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। এ বিষয়ে বিস্তারিত জানাতে শিমুলিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে কিন্তু এখন মুষলধারে বৃষ্টি চলছে। গেল প্রায় 11 ঘন্টা ধরে এখানে কিন্তু ফেরি পুরোপুরি বন্ধ। এই শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি বন্ধ থাকবার কারণে এখানে কিন্তু গাড়ির জট বেড়ে যাচ্ছে। আমরা দেখছি প্রায় এখানে 600 বেশি গাড়ি কিন্তু জড়ো হয়েছে। দুপারে মিলে সহস্রাধিক গাড়ি কিন্তু পারাপারে অপেক্ষায় রয়েছে। ফেরি পারাপার এই বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে ফেরি ছাড়বার কিন্তু প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। অনেক গাড়ি কিন্তু ফেরিতে ওঠার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। এখানে প্রবল বর্ষণ ছাড়াও কিন্তু পানি অনেক বৃদ্ধি পেয়েছে। পদ্মা কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে, পাশাপাশি স্রোতের তীব্রতা অনেক বেড়ে গেছে। এর মধ্যে কিন্তু পাল্লা দিয়ে ফেরিগুলো চলার চেষ্টা করলেও গেল কয়েকদিন ধরে কিন্তু এই শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে এবং রাতের বেলা ফেরি চলতেই পারছে না। আর দিনের বেলা যে ফেরি চলছে সেটি কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এই বহরে 16টি ফেরির মধ্যে 3টি ফেরি কিন্তু অনেক আগেই ডগে পাঠানো হয়েছে, সেগুলো মেরামত হয়ে এখন আসেনি। আরও একটি ফেরি বিকল হয়ে যাওয়ার কারণে এই বহরে মাত্র 12টি ফেরি রয়েছে, তার মধ্যে 7টি ফেরি কিন্তু অলস বসে আছে এবং এই অলস বসে থাকা অবস্থায় যে ফেরিগুলোকে অন্য ক্ষমতা সম্পন্ন ফেরি যে স্রোতে চলতে পারে এরকম ফেরি কিন্তু এখানে দেওয়ার ব্যাপারে কোনো রকম পদক্ষেপ এখন আমরা লক্ষ্য করছি না। যে 5টি ফেরি এই স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলবার চেষ্টা করছে সেগুলো কিন্তু যথাসময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না, দ্বিগুণেরও বেশি সময় লাগছে, যার কারণে কিন্তু দুপারেই পারাপার বিঘ্নিত হচ্ছে। অনেক ট্রাক এখানে পণ্যবাহী ট্রাকগুলো অবস্থান করছে 7-8 দিন ধরে, সেগুলো গন্তব্যে পৌঁছতে না পারবার কারণে কিন্তু এখানকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। কারণ ঈদের আগে অনেক পণ্য এবং উৎপাদিত কৃষি পণ্য সহ নানা কিছুই কিন্তু ওপার থেকে এই রাজধানী ঢাকায় ঢুকে আবার বিভিন্ন অঞ্চল থেকে এই শিমুলিয়া ঘাট হয়ে কিন্তু দক্ষিণাঞ্চলে যায়। কিন্তু এই যে ফেরি চলাচলের একটা চরম অচলতা চলতেছে, এটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার ব্যাপারে কিন্তু আমরা কোনো লক্ষণ দেখছি না। আর ঈদ কাছে আসবার কারণে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে এবং বন্যা, নদী ভাঙন সবকিছু মিলে এই শিমুলিয়া ঘাটে কিন্তু মানুষের দুর্ভোগ অনেক বেড়ে গেছে। এই ছিল শিমুলিয়া ঘাটের সর্বশেষ মৌসুমি। ফেরি চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের উভয় পারে দেখা দিচ্ছে দীর্ঘ যানজট। এই বিষয়ে বিস্তারিত জানাতে শিমুলিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। বন্যা কবলিত দেশের 25টি জেলায় এখনো পর্যন্ত বন্যার কারণে মারা গেছেন 25 জন। গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো পর্যন্ত 3,21,00,000 টাকা নগদ ও 9,000 টন চাল বিতরণ হয়েছে। প্রায় 25টি জেলায় বন্যা কবলিত হয়েছে এবং প্রত্যেকটা জেলায় ত্রাণ তৎপরতা চালানোর জন্য আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মিটিং করেছি। 9,000 মেট্রিক টন চাল আর হলো 3,21,00,000 টাকা আর 90,000 প্যাকেট শুকনা খাবার, তারপরে 50 লক্ষ টাকা হলো গবাদি পশুর জন্য, 50 লক্ষ টাকা হলো শিশু খাদ্যের জন্য আর 60 লক্ষ টাকা দেওয়া হয়েছে রান্না করা খাবারের জন্য। 25 তারিখ পর্যন্ত এটা বৃদ্ধিটা অব্যাহত থাকবে। দেশ তো বটেই, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে উদ্বাস্তু হওয়া মানুষের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত হয়েছে কক্সবাজারে। শুধু আবাস নয়, এখানে আশ্রয় নেওয়া পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসন ও আর্থিক সচ্ছলতা আনতেও কর্মসূচি হাতে নিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকভাবে 600 পরিবার ঠাঁই পাবেন সুদৃশ্য অ্যাপার্টমেন্ট ভবনে। বৃহস্পতিবার প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কক্সবাজার থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। কক্সবাজার সদরের এয়ারপোর্ট সংলগ্ন কুতুবদিয়া পাড়া 1991 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর ভিটেমাটি হারানো মানুষদের বসবাস এখানে।
দুর্যোগ থেকে বাঁচতে জায়গাটিতে আশ্রয় নিলেও দুর্ভোগ এখনও নিত্যসঙ্গী এসব মানুষের। নবনির্মিত আশ্রয়ন প্রকল্পে নিজেদের স্থায়ী ঠাঁই হওয়ার খবরে নতুন স্বপ্ন দেখছেন বাস্তুহারা ভুক্তভোগীরা। আমরা ফানির মাঝে বসবাস করতেছি, ওখানে গেলে আমাদের একটু সুবিধা হবে। ওখানে স্কুল আছে, রাস্তাঘাট আছে, বিল্ডিং এর মধ্যে থাকতে পারবো। সদরের খুরুশকুল মৌজায় বাঁকখালী নদীর কোল ঘেঁষে ১,৮০০ কোটি টাকা ব্যয়ে ২৫৩ একর জমিতে জলবায়ু উদ্বাস্তুদের জন্য আশ্রয়ন প্রকল্প গড়ে তুলেছে সরকার, যেখানে ৫ তলা বিশিষ্ট ১৯টি ভবন এখন প্রস্তুত। প্রথম ভাগে ৬০০ পরিবার এবং পরবর্তীতে ১৩৯টি ভবন নির্মিত হলে এখানে বাস করবেন ৪,৫০০-এর বেশি পরিবার। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তদারকিতে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এটা অত্যন্ত লো লাইং একটা এলাকা ছিল, যেটাকে উপরে করা হয়েছে। ফ্লাড প্লেইনের যে একটা রিসার্চ, সেই রিসার্চটা এখানে করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা এখানে একটা এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে। জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকের দাবি, স্থায়ী নিবাসের পাশাপাশি টেকসই কর্মসংস্থান হবে এখানকার বাসিন্দাদের, বাড়বে পর্যটকদের আনাগোনাও। ওনাদের বেশিরভাগই হলো মৎস্যজীবী। প্রথম পর্যায়ে ওনাদেরকে মৎস্য ধরা এবং কাজ করে খেতে পারে, বিক্রি করতে পারে, শুটকি তৈরি করতে পারে, সেই ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে, ঋণ দেওয়া হবে। কক্সবাজার যেহেতু পর্যটন নগরী, সুতরাং পর্যটন নগরীকে কিন্তু এটা বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বে এটা রিপ্রেজেন্ট করবে। ৫ তলা বিশিষ্ট প্রত্যেকটি ভবনে বাস করবেন ৩২টি পরিবার। থাকছে উপাসনালয়, স্কুল সহ অন্যান্য আধুনিক নাগরিক সুবিধাও। প্রকৃতির কোনো ক্ষতি না করেই বছরের পর বছর ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে। দাতা সংস্থাগুলোর অর্থায়নের দিকে না তাকিয়ে থেকে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নেই এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। জলবায়ু বাস্তুচ্যুত নিরাশ্রয় মানুষের স্থায়ী আবাস প্রতিষ্ঠায় এটি বিশ্বে অনন্য নজির, দাবি নীতি নির্ধারকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, খুরুশকুল, কক্সবাজার। প্রকল্প বাস্তবায়নের ধীর গতি ও সমন্বয়হীনতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া যাচাই বাছাই ছাড়াই বিভিন্ন প্রকল্প একনেকে অনুমোদন পাচ্ছে কিনা তা আরও পর্যালোচনার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। গতকাল দুপুরে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সভা শেষে কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ফসল উৎপাদনে খরচ কমাতে এবং কৃষির আধুনিকায়নের লক্ষ্যে গেল 14 জুলাই ৩,০২০ কোটি টাকা ব্যয়ে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এই প্রকল্পে পণ্য ক্রয়ে অস্বাভাবিক দাম ধরার অভিযোগ উঠেছে, যেখানে একটি ড্রামের দাম ধরা হয়েছে 10,০০০ টাকা, প্রতিটি বটির দামও 10,০০০ টাকা। এই অবস্থায় মঙ্গলবার একনেক বৈঠকে যাচাই বাছাই ছাড়া প্রকল্প অনুমোদন, প্রকল্প বাস্তবায়নের ধীরগতি, সমন্বয়হীনতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আমাদেরকে রিভিউ করতে বলছেন যে এই যে একের কাজ অন্য ঢুকায় যায় করে না, মিলেমিশে এগুলো একটু স্ট্রিমলাইন করতে হবে। আমলাতন্ত্রের ঝোপঝাড়ে একটু সুই হারিয়ে গেলে যা হয় এখানে তাই হচ্ছে, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকরা বলছেন, অতীত অপরাধের বিচার না হয় আমলাতন্ত্রে এ ধরনের অনিয়ম আর লুটপাট বন্ধ হচ্ছে না। ইতিপূর্বে যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের দুর্নীতির উদাহরণ পাওয়া গিয়েছিল, সেগুলো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা অতীব প্রয়োজন। তাহলে ভবিষ্যতেও এই ধরনের উন্নয়ন প্রকল্প নিয়ে তাদের নয়ছ এবং দুর্নীতি করার প্রবণতা সকল পর্যায়ে বৃদ্ধি পেতে পারে। কুমিল্লার তিতাস নদী পুনঃখনন প্রকল্প সহ ১,১৩৬ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে মঙ্গলবারের একনেক বৈঠকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ১ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। গতকাল সন্ধ্যা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানান ধর্মসচিব। আরবি মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে মুসলিম বিশ্বের বিভিন্ন ধর্মীয় উৎসব সহ ঈদ উদযাপন। এ কারণে প্রতিবারই চাঁদ দেখা নিয়ে চলে নিখুঁত বিশ্লেষণ। আসন্ন ঈদুল আজহার দিনক্ষণ নির্ধারণে তাই মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। বৈঠক শেষে জানানো হয়, দেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। 21 জুলাই 2020 খ্রিস্টাব্দ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। এই প্রেক্ষিতে 1 আগস্ট 2020 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ।
বিশ্বের অধিকাংশ মুসলিম প্রধান দেশ যেখানে একসাথে ঈদ উদযাপন করছে, সেখানে বাংলাদেশ কেন পিছিয়ে? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় লিখেছেন যে তোমরা প্রত্যেকটা দেশে তোমরা নিজেরা চাঁদ দেখে তারপরে তোমরা সিদ্ধান্ত নিবা। ওয়াকান্নাহু ইলা রাবাউল হিলাল বিবালাদিন, কোন এলাকায় যদি চাঁদ দেখা যায় লা ইয়াসবুতু হুকমুহু লিমা বা'দা আনহু, তো সেই এলাকার চাঁদ সেই এলাকা থেকে দূরত্ব কোন এলাকায় গ্রহণযোগ্য হবে না। এদিকে সৌদি আরব সহ বিশ্বের প্রায় সব মুসলিম দেশেই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে 31 জুলাই। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। রংপুরে সিভিল সার্জনের অফিসের পিওনের সহযোগিতায় ফার্মেসি ও গুদামে যেত সরকারি ওষুধ, চক্রের 7 জন গ্রেফতার, সন্দেহের তালিকায় কয়েক কর্মকর্তা। সিলেটে করোনা পরিস্থিতির লাগাম কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না। গতকাল পর্যন্ত একদিনে 122 জন পজিটিভ ফলাফল শেষে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3500। জেলায় মারা গেছে 90 জন। জনগণ স্বাস্থ্যবিধি না মানার কারণে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। মাস্ক ভাই মেঘে ভিজে গেছে, বৃষ্টিতে ভিজে গেছে। আপনারা কি অবস্থা? মাস্ক বৃষ্টিতে ভিজে গেছে, দেখেন না ভিতরে কাপড় উপর ভিজা, না হ্যামলেট আছে হিসাবে একটু সেভ আছে। মাস্ক পরা বাধ্যতামূলক, কিন্তু কে শুনে কার কথা? এক একজনের এক এক অজুহাতে মাস্ক পরাই ছেড়ে দিচ্ছে অনেকে, ফলে করোনার দাপট কমছে না। স্বাস্থ্যবিধি না মানার বিষয়টাই দিন দিন বাড়তেছে। যে পরিমাণ লোকজন চলাফেরা করতেছে, বাজারে যাচ্ছে, তাদের মধ্যে দেখা যাচ্ছে 80% মানুষই মাস্ক ব্যবহার করে না। গত 5 এপ্রিল উসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন কোভিড-19 আক্রান্তের মধ্য দিয়ে করোনা যুদ্ধের শুরু হয়। তার মৃত্যুর পর সিলেট জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর প্রথম 500 জন আক্রান্ত হয়েছিলেন 56 দিনে। সিলেট অঞ্চলে সেই সংখ্যা এখন ঠেকেছে 7000-এ। 7 দিন যাবৎ হবিগঞ্জ এবং মৌলভীবাজারেরও সকল নমুনা কিন্তু আমাদের এই আরটিপিসি ল্যাবে আসছে। ওই দুইটা জেলাতে কিন্তু গত কয়েকদিন যাবৎ ঊর্ধ্বমুখী যে প্রবণতা সেটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। জেলা প্রশাসক আহ্বান জানান স্বাস্থ্যবিধি মেনে চলার। স্বাস্থ্যবিধিগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আমরা যদি মেনে চলতে পারি তাহলে অবশ্যই এটা ক্রমান্বয়ে কমে আসবে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় সিলেট বিভাগে 6890 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় 3622 জন, সুনামগঞ্জে 1329 জন, হবিগঞ্জে 1069 জন এবং মৌলভীবাজারে 870 জন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নমুনা সংগ্রহে অনিয়মের অভিযোগে ল্যাবে নারায়ণগঞ্জ শাখার করোনা পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর আগে গতকাল সকালে চাষাড়ায় হাসপাতালটিতে অনুসন্ধানে যায় জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজের নেতৃত্বে একটি দল। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় 2 কর্মীকে চাকরিচ্যুত করার পাশাপাশি প্রতিষ্ঠানটির নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন সিভিল সার্জন। বেশি টাকার বিনিময়ে রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহের পর সরকারি বুথের মাধ্যমে তা পরীক্ষার অভিযোগ ওঠে ল্যাব এইডের এই শাখার কয়েক কর্মীর বিরুদ্ধে। তবে কর্তৃপক্ষকে না জানিয়ে 2 কর্মী নিয়ম বহির্ভূতভাবে নমুনা সংগ্রহ করছিল বলে দাবি করেন প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক। পেশেন্টের রিকোয়েস্টেই ওইখানে স্যাম্পলটা নেওয়া হয়েছে। এটা আসলে ল্যাবে আমরা কর্তৃপক্ষ জানতাম না, সিভিল সার্জন স্যার বলে গেছে, এটা চেক করে দিতে সাথে সাথে আমরা বরখাস্ত করে দিয়েছি। আমরা সরেজমিনে তদন্ত করে দেখলাম যে আসলে অভিযোগ সত্য। ল্যাবের কর্তৃপক্ষ অস্বীকার করছে যে আমরা ওদেরকে এরকম কোনো নির্দেশনা দিই নাই। ল্যাব এদের ইয়েটা হচ্ছে যে করোনা স্যাম্পল কালেকশন করতে পারবে না। রংপুর নগরী সহ বিভিন্ন এলাকার ফার্মেসি ও গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত রংপুর সিভিল সার্জন অফিসের এক পিয়ন সহ চক্রের 7 জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে এই চক্রের সঙ্গে স্বাস্থ্য বিভাগের বেশ কয়েকজন কর্তা ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। রতন সরকারের রিপোর্ট। রংপুর নগরীর দেওয়ানটুলিতে অভিযান চালিয়ে প্রথমে আব্দুর রহমান নামে এক ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে সোমবার দুপুরে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার ও তাকে গ্রেফতার করে মাহিগঞ্জ থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি বিশেষ দল অভিযানে নেমে এখন পর্যন্ত চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে রংপুর সিভিল সার্জন অফিসের পিয়ন সাহেব জামানও রয়েছেন। অসাধু ব্যক্তি রয়েছে, দালাল রয়েছে, সাথে সাথে অনেক হাসপাতাল বা
কমিউনিটি ক্লিনিকের লোকও এর সাথে জড়িত আছে। তদন্তের মাধ্যমে বের করে এনে আমরা আইনানুগ ব্যবস্থা তাদেরকে গ্রহণ করব। অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা জানান, চক্রের সঙ্গে স্বাস্থ্য বিভাগের কর্তা ব্যক্তিদের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই মামলায় তাদের সম্পৃক্ত করা হবে। এখানে অনেক বড় চক্র জড়িত। আমরা এই চক্রের অনেকের নাম পেয়েছি, বড় বড় লোকের নাম পেয়েছি। আমরা অচিরেই তাদেরকে গ্রেপ্তার করব এবং এই ধরনের অভিযান আমাদের এখন থেকে অব্যাহত থাকবে। স্বাস্থ্য খাতের অনিয়ম বন্ধে পুলিশের অভিযানকে সাধারণ মানুষের সঙ্গে স্বাগত জানিয়েছেন গ্রেফতার হওয়াদের স্বজনেরাও। সরকারি সম্পদ এদেরকে ধ্বংস করছে, আমিও চাই এদের বিরুদ্ধে কঠোর সরকার আইন প্রয়োগ করুক। এই যে অভিযানগুলো যদি সঠিকভাবে চলে তাহলে অবশ্যই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। সরকারি মেডিকেল ও কমিউনিটি ক্লিনিক থেকে ওষুধ বের করে ডিসপেন্সারিগুলোতে সরবরাহকারী চক্রের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। চাঁদপুরে মেঘনায় ফ্লাই সিমেন্টের কাঁচামাল নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় 14 নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল বিকেলে মেঘনার হরিণা এলাকায় কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে। কোস্টগার্ড জানায় 5 দিন আগে কলকাতা থেকে এমবি ইজ্জাত 3 নামের ওই জাহাজটি 860 মেট্রিক টন ফ্রাই অ্যাশ নিয়ে বাংলাদেশে চাঁদপুর মেঘনাঘাটের উদ্দেশ্যে রওনা হয়। গতকাল বিকেলে ঘটনাস্থলে পৌঁছালে তীব্র স্রোতের কবলে পড়ে কার্গোটি। এ সময় নোঙর করা হলেও তীব্র স্রোতের কারণে এটি ছিঁড়ে গিয়ে পাশের দুটি কার্গোর সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। খবর পেয়ে চাঁদপুর কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া কার্গোর নাবিকদের উদ্ধার করেন। মেসার্স হাজি কর্পোরেশনের একটি জাহাজ বাইতুল উজ্জাত 3 থেকে আমাদের কাছে খবর আসে যে জাহাজটি ডুবতে বসেছে এবং আমাদের সেখানে কোস্টগার্ডের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং 14 জন সদস্যকে 14 জন জাহাজের নাবিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সক্ষম হয়। নকল ও অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের দায়ে কুমিল্লা একটি ফার্মেসির মালিককে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদের নেতৃত্বে গতকাল বিকেলে সদর উপজেলার অলেখারচর এলাকায় অভিযান চালায় র্যাব 11। এ সময় পাইকারি মার্কেটের ফেয়ার অ্যান্ড কিউর নামের একটি ফার্মাসি থেকে বিপুল পরিমাণ নকল ও অনুমোদনহীন বিভিন্ন ওষুধ জব্দ করা হয়। পাশাপাশি মালিককে 2.5 লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রামের আগ্রাবাদে মা ও বোনকে হয়রানির অপমানে স্কুল ছাত্রের আত্মহত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা হেলালকে বরখাস্ত করা হয়েছে। সকালে এই তথ্য জানিয়েছেন তদন্ত কমিটি। একই সঙ্গে অধস্তন কর্মকর্তাদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয় শোকজ করা হয়েছে ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্দীপ কুমার দাসকে। এর আগে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে গোয়েন্দা শাখার উপকমিশনার মঞ্জুর নেতৃত্বে গঠিত 3 সদস্যের কমিটি। প্রতিবেদনে এএসআই হেলালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। গত 17 জুলাই রাতে চোর সন্দেহে পুলিশের এক সোর্সকে আটক করে মারুফ। এই ঘটনায় তার মা এবং বোনকে মারধর করে থানায় নেওয়া হয়। এই অপমান সইতে না পেরে আত্মহত্যা করে মারুফ। এ নিয়ে সমালোচনার মুখে ঘটনার তদন্তে কমিটি গঠন করে পুলিশ। করোনা সংক্রমণের কারণে ঝিনাইদহে বন্ধ রয়েছে পশুর হাট। এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা। করোনার সংক্রমণ প্রতিরোধে জেলার 6টি উপজেলার 25টি পশুর হাট জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ রয়েছে। এমনকি কোরবানির পশু কেনার জন্য ক্রেতারা খামার বা বাড়িতেও যাচ্ছে না বলে জানান খামারিরা। এতে চরম লোকসানের আশঙ্কা করছেন তারা। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে হাট চালুর দাবি জানিয়েছেন খামারিরা। তবে 25 জুলাইয়ের পর থেকে জেলার পশু হাটগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। দেখছেন বাংলা সময়। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই স্লোগান সামনে রেখে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জেলা পুলিশ। গতকাল সকালে সদর থানা চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার। পুলিশ সদস্যরা ছাড়াও অন্যান্য শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় থানা চত্বরে 50টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। আগামী 1 মাস জেলার 6 থানা এলাকায় 5000 গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রী তহবিল থেকে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে টঙ্গীবাড়ি উপজেলার 5 গাঁও এলাকায় বানভাসী 120 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য। এ সময় টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বন্যা কবলিত উপজেলার বন্যা কবলিত এলাকার মানুষদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জাতীয় সংসদের সাবেক হুইপ।
বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিতর্কের মুখে পদত্যাগপত্র জমা দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রিজেন্ট কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদের ইঙ্গিত দুদকের। প্রয়োজনীয় নথি সংগ্রহ। করোনা নেগেটিভ সনদ পেতে বিদেশগামীদের বিড়ম্বনা। পরীক্ষা করতে শুধুমাত্র সরকার নির্ধারিত 16টি প্রতিষ্ঠানে যাত্রা বাতিল করতে বাধ্য হচ্ছেন অনেকে। বন্যায় বিপর্যস্ত দেশ, পদ্মার প্রবল স্রোতে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। কক্সবাজারে প্রস্তুত বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র, কাল উদ্বোধন। এবং দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী 1 আগস্ট ঈদ উল আজহা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়ের।